আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা গত ক্লাসে বোস এবং ফার্মি পরিসংখ্যান সম্পর্কে জেনেছিলাম। তো আজকের পর্বে আমরা বোস ও ফার্মি পরিসংখ্যান ব্যবহার করে আদর্শ গ্যাসের সমীকরণ P বার V = 2/3 E বার প্রতিপাদন করব। এর জন্য প্রথমে আমাদের বোসন এবং ফার্মিয়ন কণা সম্পর্কে জেনে নিতে হবে। তো গত ক্লাসে আমি বোসন ও ফার্মিয়ন কণা সম্পর্কেও বলেছিলাম। তো এক্ষেত্রে আমরা জানি যে বোসন এবং ফার্মিয়ন এই দুইটা কণা কোয়ান্টাম কণা রূপে আচরণ করে। তো যদি আমরা বোসন এবং ফার্মিয়নকে একটা নির্দিষ্ট শর্তের মধ্যে ফেলে দিতে পারি, অর্থাৎ শর্তটা হচ্ছে কণার ঘনত্ব যখন কম হবে এবং তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি হবে, তো সেই ক্ষেত্রে এই বোসন এবং ফার্মিয়ন কণাগুলো আর কোয়ান্টাম কণারূপে আচরণ করে না, সেগুলো ক্লাসিক্যাল কণারূপে আচরণ করে, অর্থাৎ নির্দিষ্ট শর্তে ক্লাসিক্যাল আচরণ করে এই বোসন ও ফার্মিয়ন কণাগুলো। তো সেক্ষেত্রে এই কণাগুলো প্রধানত ট্রান্সলেশনাল মোশন অর্থাৎ অবস্থান পরিবর্তনের মাধ্যমে শক্তি অর্জন করে, এবং এই কারণে আমরা মূলত স্থান ও ভরবেগ অর্থাৎ পজিশন এবং মোমেন্টাম স্থানাঙ্কে এদের গাঠনিক সংখ্যা নির্ণয় করি। আমরা সকলেই জানি যে কোনো একটা কণা যখন আমরা এর অবস্থান সম্পর্কে জানতে চাইব, তো এই অবস্থান শুধুমাত্র গতিশীল কণার ক্ষেত্রে এটা শুধুমাত্র পজিশন দ্বারা আমরা বের করতে পারি না, এর জন্য আমাদের লাগে হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। তো পজিশন হচ্ছে XYZ এবং মোমেন্টাম বা ভরবেগ হচ্ছে PX PY PZ। হ্যাঁ, তাহলে আমাদের কোনো একটা কণার অবস্থান সম্পর্কে জানতে চাইলে কণাটা কোথায় আছে গতিশীল কণার ক্ষেত্রে, তার জন্য আমাদের এই ছয়টা স্থানাঙ্কের প্রয়োজন হয়। এই ছয়টা স্থানাঙ্কের মাধ্যমে আমরা বলতে পারি যে আসলে এক্স্যাক্টলি কণাটা কোথায় থাকতে পারে, সম্ভাবনা কোথায় আছে। তো এবার প্রশ্ন হচ্ছে কোনো নির্দিষ্ট অবস্থান এবং নির্দিষ্ট ভরবেগের সীমার মধ্যে কণার সংখ্যাটা কত হবে। তো কণার সংখ্যাটা হবে এরকম: n of XYZ PX PY PZ, মানে হচ্ছে এই সংখ্যাটা কার কার উপর নির্ভরশীল, অবস্থান এবং ভরবেগের উপর। তারপর হবে একটা ক্ষুদ্র পরিসরে আমরা এই পরিসরের মধ্যে কণাটার অবস্থান কোথায় সেটা যদি বের করতে চাই, তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা লিখতে পারি dx dy dz। তো এই dx dy dz হচ্ছে XYZ এর জন্য, তাহলে এই ভরবেগের জন্য কি হবে dpx dpy dpz, dpx dpy dpz। এবার লক্ষ্য করো এই যে n, এটা মূলত কিসের সংখ্যা, কণার সংখ্যা না। আর এই কণার সংখ্যা আমরা ফার্মি এবং বোস এই দুটার মাধ্যমে প্রকাশ করতে পারি এরকমভাবে। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 1/e⁻β এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1। তো এখানে প্লাস মাইনাস দ্বারা কী বোঝায়, 1/e⁻β এপসিলন মাইনাস মিউ প্লাস 1। যদি প্লাস 1 থাকে তাহলে এটাকে বোঝাবে যে ফার্মি ডিরাক পরিসংখ্যান মানে ফার্মিয়নের ক্ষেত্রে। আর যখন আমরা এখানে 1/e⁻β এপসিলন মাইনাস মিউ মাইনাস 1 দিব, তো সেই ক্ষেত্রে এটা বোঝাবে হচ্ছে বোসন কণা বা বোস আইনস্টাইন পরিসংখ্যান বোঝাবে। তো এবার আমরা যদি বোস এবং ফার্মি পরিসংখ্যান দুইটা একসাথে লিখতে চাই, তখন আমরা এভাবে প্লাস মাইনাস 1 দিয়ে লিখতে পারি, মানে হচ্ছে এখানে বোস এবং ফার্মি দুইটা পরিসংখ্যানই আছে। আর এই dx dy dz dpx dpy dpz এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এরকম gi dx dy dz dpx dpy dpz ডিভাইডেড বাই h³। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এই পুরোটার পরিবর্তে আমরা এখানে gi গুণ করছি আর h³ কেন ভাগ করছি। তো এই h³ আসে মূলত ফেজ স্পেস বা দশা স্থানের ভলিউম বা আয়তন থেকে। আমরা dx dy dz dpx dpy dpz এই অংশটুকু মানে হচ্ছে ওই কণাটার অবস্থান বা জায়গাটা, তো এই জায়গার পরিমাণ হিসাব করতেছি, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে এই পুরো জায়গাটার মধ্যে কতটা জায়গায় একটি সিঙ্গেল কোয়ান্টাম স্টেটের জন্য বরাদ্দ আছে। মানে হচ্ছে এই পুরোটা যদি এই অংশটুকু হয়, মানে dx dy dz dpx dpy dpz এই পুরো স্থানের মধ্যে, তো কণাটা একটা সিঙ্গেল জায়গার মধ্যে একটা কণার ক্ষেত্রে কতটুকু সে জায়গা দখল করবে। উত্তর হচ্ছে এই একটা কণা যতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে h³ এর সমান। তো মোট দশা স্থানকে যদি আমরা h³ দ্বারা ভাগ করে দিই, তখন আমরা কতটা কোয়ান্টাম ঘর বা কতটা কোয়ান্টাম স্তর আছে সেখানে সেটা আমরা পেতে পারি। তো এবার আমরা জানি যে জিআই হচ্ছে ডিজেনারেসি বা অবস্থা সংখ্যা। তো এখানে আমরা জিআই কেন গুণ করলাম, কারণ হচ্ছে আমরা ধরে নিব যে একটি নির্দিষ্ট শক্তি স্তরে
একটি নির্দিষ্ট ভরবেগের জন্য একটি মাত্র কোয়ান্টাম অবস্থা থাকতে পারে। ধরো এটা একটা শক্তি স্তর বা ডিজেনারেসি বা জি, এবং এটার ভিতরে একটা মাত্র কণাই থাকতে পারবে, আর একাধিক কণা থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই কণাটাকে বলি ফার্মিয়ন। ফার্মিয়নের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গার ভিতরে একটা কণাই থাকতে পারে, ওই যে জায়গাটা ওইটাকে বলা হয় জিআই। এবার এটা তো ফার্মিয়নের ক্ষেত্রে গেল। তো এই যে এই অবস্থাটা, এই অবস্থার মধ্যে তো একাধিক কণাও থাকতে পারে, তাহলে সেটাকে কি বলা হয়? বোসন বলা হয়। বোসন কণারা একটা নির্দিষ্ট স্টেটের মধ্যে বা শক্তি স্তরের মধ্যে একাধিক কণা জড়ো হয়ে একসাথে থাকতে পারে। তো এটা মূলত আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বলি, তো ওই যে স্তরগুলা ওইগুলা মূলত স্পিন অবস্থার উপর ডিপেন্ড করে। মানে ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমি বলি, ইলেকট্রনের স্পিন কত? স্পিন হচ্ছে হাফ। তো আমরা এই জিআইটা কীভাবে বের করি? এই জিআইটা বের করি এই সূত্রের সাহায্যে, 2s + 1। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে তার এই জিআইয়ের মান কত? তো এখানে এস হচ্ছে স্পিন নাম্বার, তো ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ, তাহলে এখানে মান বসাই 2 × হাফ + 1, 2 কাটা যাবে, 1 + 1 মানে 2। তাহলে ওই ইলেকট্রনের ডিজেনারেসি বা তার যে শক্তি স্তর সংখ্যা সেটা হচ্ছে 2। আর এই 2টা শক্তি স্তরের মধ্যে একটা আপ আর একটা ডাউন, অর্থাৎ একটা +½ আর একটা -½ এখানে বসতে পারে। তো একই শক্তি স্তরে আলাদা স্পিন ওরিয়েন্টেশন থাকলে মোট অবস্থা সংখ্যা বেড়ে যায়, তাই এখানে জিআই দ্বারা গুণ করা হয়েছে। তো এবার আমরা আমাদের উত্তরটা যদি খেয়াল করি, আমরা যদি দেখি এখানে কি লিখছি যে বোসন ও ফার্মিয়ন সদৃশ। সদৃশ মানে হচ্ছে আইডেন্টিক্যাল, এবং পার্থক্য অযোগ্য মানে হচ্ছে ইনডিস্টিংগুইশেবল কোয়ান্টাম কণা হিসেবে পরিচিত। কিন্তু বিশেষ শর্তে যখন ঘনত্ব কম বা তাপমাত্রা বেশি থাকে এদেরকে প্রায় চিরায়ত বা কোয়াজি ক্লাসিক্যাল কণারূপে বিবেচনা করা যায়, মানে তখন এরা গ্যাসের মতো আচরণ করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 6 মাত্রিক দশা স্থানে আদর্শ গ্যাস কণার সংখ্যার জন্য আমরা কি পাবো? এই যে এটা লিখব, এই যে এই অংশটুকু সমান হবে এই যে এই অংশটুকু, মানে এই সমীকরণটা আমরা পুরোটা এখানে লিখে নেব। তো যদি আমরা লিখি তাহলে কি হবে? n of x y z px py pz, এখানে হবে dx dy dz dpx dpy dpz সমান কি হবে? এই n of x y z px py pz এর পরিবর্তে আমরা লিখতে পারি বোসো ফার্মি যে পরিসংখ্যানটা রয়েছে সেটা 1 / e⁻β epsilon - μ ±1। আর এই dx dy dz dpx dpy dpz এটার সাথে শুধুমাত্র h³ ভাগ হবে এবং এখানে জিআই গুণ হয়ে যাবে, কারণ এই অবস্থা সংখ্যা স্পিন ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে বা সংখ্যাটা বাড়ে। তাহলে জিআই ইন্টু dx dy dz dpx dpy dpz / h³। তো এবার আমরা এদের পরিচয় সম্পর্কে জেনে নেই। এখানে জিআই মানে কি? জিআই মানে হচ্ছে 2s + 1, মানে হচ্ছে এস এর মান হচ্ছে স্পিন ইলেকট্রনের ক্ষেত্রে হাফ হয়, অন্যান্য কণার ক্ষেত্রে 1 2 3 বা ভগ্নাংশ আকারেও হতে পারে, 3/2 5/2 এরকম হতে পারে, বিভিন্ন কণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের। তো এই জিওয়াইকে বলা হয় কণার অভ্যন্তরীণ ডিজেনারেসি বা স্পিন ডিগ্রি অফ ফ্রিডম। আর h³ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্টের কিউব, যা কোয়ান্টাম স্থিতিশীলতার সীমা নির্ধারণ করে। আর এই যে অ্যাপসিলন এটা হচ্ছে কণার গতিশক্তি প্রকাশ করে, আর গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে অ্যাপসিলন = p² / 2m। আর মিউ হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল, মানে হচ্ছে প্রতি অতিরিক্ত কণার জন্য শক্তির পরিবর্তন, মানে এটি এনার্জি পার পার্টিকেল হিসেবেই কাজ করে। আর বিটা মানে হচ্ছে 1/kT, বিটা হচ্ছে একটা অনির্ণীত ধ্রুবক আমরা জানি সবাই, আর এটার মান হচ্ছে 1/kT। আর এখানে এই সম্পূর্ণটা 1/e⁻β epsilon - μ + 1 এই পুরোটা দ্বারা বোঝাবে হচ্ছে ফার্মি-ডিরাক পরিসংখ্যান, মানে ফার্মিয়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর 1/e⁻β epsilon - μ - 1 দ্বারা বোঝাবে হচ্ছে বোস পরিসংখ্যান, যেটা হচ্ছে বোসন কণার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যেহেতু আমরা দুইটা একসাথেই বের করতেছি বোস ও ফার্মি পরিসংখ্যান, এর জন্য আমরা দুইটা একসাথেই লিখছি 1/e⁻β epsilon - μ ± 1। তো এখানে ঋণাত্মক এবং ধনাত্মক চিহ্ন যথাক্রমে বোস আইনস্টাইন ও ফার্মি-ডিরাক বন্টনের জন্য গৃহীত হয়েছে। এবার লক্ষ্য করো, আমরা জানি যে শক্তি অ্যাপসিলনের সাথে ভরবেগের একটা সম্পর্ক হচ্ছে p² / 2m। এটা কোত্থেকে আসে? আমরা জানি যে গতিশক্তি E = ½ mv², এটা থেকে আসে। আমরা যদি ½ m
উপরে নিচে আমরা এম দ্বারা যদি গুণ করে দেই তাহলে এক্সট্রা একটা এম নিয়ে আসবো এখানে, আর সাথে তো ভি স্কোয়ার ছিল, আর নিচে একটা এম দ্বারা গুণ করব, তাহলে এম এম কাটা যাবে, আগের মানটাই থাকবে। তো এভাবে আমরা করতে পারি হাফ ইন্টু এই এম এম মিলে হবে এম স্কোয়ার ভি স্কোয়ার, মানে এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে এম ভি মানে হচ্ছে ভর এবং বেগ, আর ভরবেগের গুণফলকে আমরা ভরবেগ বলি পি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে হবে 1 ডিভাইডেড বাই 2m, উপরে হবে পি, এম ভি এর পরিবর্তে হবে পি, আর উপরে আছে স্কোয়ার, পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। অর্থাৎ এই এনার্জিটাকে আমরা ভরবেগের সাহায্যে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম, এক্ষেত্রে আমাদের যেহেতু তিনটা অবস্থান থাকবে এক্স ওয়াই জেড, তো সেক্ষেত্রে পি স্কোয়ারকে আমরা লিখতে পারি পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু লেখা যায় পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এবং আমরা জানি যে ডিজেনারেসি জিআই এর সূত্র হচ্ছে 2s+1, অর্থাৎ এস এর মান বা স্পিন সংখ্যার মান এক এক সময় এক একটা হলে এখানে মান বসালে আমরা ডিজেনারেসি বা জিআই এর মানটা পাই, মানে অবস্থা সংখ্যা বা শক্তিস্তর সংখ্যা কতটা হবে সেটা বের করতে পারি। তো এই কথাগুলো এখানে লিখব। তো এখন এপসিলন ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2m এবং জিআই ইজ ইকুয়াল টু 2s+1। এবার লক্ষ্য করো, এখানে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা জানি যে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এটা হচ্ছে এক্স ওয়াই জেড এরকম যদি থাকে, তাহলে আমরা জানি ডি এক্স ডি ওয়াই এবং ডি জেড এই তিনটার যে গুণফল মানে হচ্ছে ডি এক্স ডি ওয়াই ডি জেড, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভি, আয়তন ভি দ্বারা প্রকাশ করতে পারি। এই ডি এক্স ডি ওয়াই ডি জেডকে আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ডিপি এক্স ডিপি ওয়াই এবং ডিপি জেড এই ভরবেগ যে স্থানাঙ্ক ব্যবস্থা রয়েছে সেটার উত্তর হচ্ছে 4 পাই পি স্কোয়ার ডিপি। তো এটার প্রতিপাদনটা আমি প্রথম দিকে যে ক্লাসগুলো রয়েছে সেখানে আমি করে দেখাইছি, তো এখানে সরাসরি আমরা নিয়ে আসবো। ওইটা যদি করতে যাই তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। তো আমি আশা করব যে আগের পর্বগুলো দেখার পর এই প্রশ্নটা যদি আমরা সলভ করি তাহলে এই অংশটা কিভাবে আসছে সেটা ভালোভাবে বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা এই ডিএক্স ডিওয়াই ডিজেডের পরিবর্তে আয়তন ভি লিখবো এবং ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড ইজ ইকুয়াল টু 4 পাই পি স্কোয়ার ডিপি লিখবো। কোথায় লিখবো? এই যে এই জায়গায়, মানে ডিএক্স ডিওয়াই ডিজেডের পরিবর্তে লিখবো হচ্ছে ভি, আয়তন ভি, এবং ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেডের পরিবর্তে লিখবো 4 পাই পি স্কোয়ার ডিপি। আর এখানে যেহেতু এই যে ভরবেগটা আসছে না পি ডিপি, এই জন্য আমরা ভরবেগ পাল্লার মধ্যে, ভরবেগ পাল্লা মানে পি থেকে পি প্লাস ডিপি, এই পাল্লার মধ্যে কণার সংখ্যাটা হিসাব করব। তাহলে কি লিখতে পারি? তাই পি থেকে পি প্লাস ডিপি ভরবেগ পাল্লার মধ্যে কণার সংখ্যা হবে এন অফ পি ডিপি ইজ ইকুয়াল টু, এখানে এই মানটা ঠিক থাকবে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1, এটা ঠিক থাকলো। আর জিআইও ঠিক থাকলো। এখানে ডিএক্স ডিওয়াই ডিজেডের পরিবর্তে লিখবো ভি এবং ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেডের পরিবর্তে লিখবো 4 পাই পি স্কোয়ার ডিপি, 4 পাই পি স্কোয়ার ডিপি, আর নিচে থাকবে কত? এইচ কিউব। তো এই যে আমরা এখানে এই মানটা বের করলাম, এটা হচ্ছে পি থেকে পি প্লাস ডিপি ভরবেগ পালার মধ্যে। এবার আমরা ভরবেগ থেকে শক্তি পালার মধ্যে যদি কনভার্ট করি তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা জানি যে শক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক, যেটা হচ্ছে এপসিলন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটাকে যদি আমরা পি এর মান বের করে ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়া যায় ডিপি ইজ ইকুয়াল টু রুট 2m ডি এপসিলন ডিভাইডেড বাই 2 রুট এপসিলন। তো এই দুইটা মান যদি আমরা এখানে বসাই দিই, পি এর পরিবর্তে বসাবো হচ্ছে এপসিলন 2m, মানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এপসিলন 2m পাওয়া যাবে। তো এখানে এপসিলন 2m বসাবো আর ডিপির পরিবর্তে বসাবো রুট 2m ডি এপসিলন ডিভাইডেড বাই 2 রুট এপসিলন। যদি বসাই তাহলে এন অফ এপসিলন ডি এপসিলনের মান পাওয়া যাবে এই অংশটুকু। এবার আমরা আমাদের আনসারের মধ্যে এই যে এই পদ্ধতিতে বের করলাম না এই অংশটুকু, তো এটা কিভাবে আসলো এটা আমি রাফের মধ্যে একটু বুঝাই দেই, ওইটার আনসারের মধ্যে লিখতে হবে না। তো এখন আমরা দেখব রাফের মধ্যে যে এন অফ পি ডিপি থেকে এন এপসিলন ডি এপসিলন এই মানটা কিভাবে পাওয়া যায়। তো এখানে লক্ষ্য করো, আমি এই অংশটুকু প্রথমে লিখে নিলাম, এই পুরো মানটা, যে এন অফ পি ডিপি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1 জিআই ভি 4 পাই পি স্কোয়ার ডিপি ডিভাইডেড বাই এইচ কিউব। হ্যাঁ, এখানে এপসিলন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m আমরা সকলেই জানি। তাহলে এখান থেকে যদি আমি পি স্কোয়ারের মানটা বের করতে চাই আর গুণ করতে হবে, তাহলে এই পি স্কোয়ারের এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে পি স্কোয়ারকে পি স্কোয়ার আর 2m এপসিলন গুণ করলে হবে 2 এপসিলন m। এখান থেকে যদি শুধু পি এর মানটা বের করতে চাই তাহলে এই স্কোয়ার ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, তাহলে পি ইজ ইকুয়াল টু হবে রুট 2m এপসিলন। তো আমরা জানি যে রুটকে পাওয়ার হিসেবে হাফ লেখা যায়, আবার পাওয়ার হাফকে আবার রুট লেখা যায়, দুইভাবেই লেখা যায়। তাহলে আমরা এই রুটকে পাওয়ার হিসেবে হাফ লিখলাম, তো লেখা যাবে। তো এক্ষেত্রে আমরা এটাকে যদি আলাদা করে দিই, এই 2m এর উপরেও হাফ আছে আবার এপসিলনের উপরেও হাফ আছে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি
পি ইজ ইকুয়াল টু 2m হাফ এপসিলন টু দি পাওয়ার হাফ। তো এই ক্ষেত্রে এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে পি এর সাপেক্ষে পিকে করব, আর এখানে এপসিলনের সাপেক্ষে এপসিলনকে, মানে উভয় সাইডে দুইটা রাশি আলাদা আলাদা রাশির সাহায্যে ডিফারেন্সিয়েট করব। তো যখন আমরা পি এর সাপেক্ষে পিকে ডিফারেন্সিয়েট করব তখন সেটা পাওয়া যাবে 1। কার সাপেক্ষে করতেছি? পি এর সাপেক্ষে, এই জন্য এখানে ডিপি আনতে হবে। তো ডিপি নিয়ে আসলাম, ইকুয়াল টু হবে এই যে 2m হাফ, এটা তো একটা কনস্ট্যান্ট মান, এটা তো আমরা ডিফারেন্সিয়েট করলে এই মানটাই পাওয়া যাবে। তো আমরা জানি হাফকে রুট আকারে লেখা যায়, তাহলে এই 2mকে আমরা রুট 2m লিখতে পারি। এবার এপসিলনকে এপসিলনের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? এখানে আমরা জানি যে কোনো একটা মান, মনে করো ddx, এক্সের সাপেক্ষে যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে এই 2টা সামনে চলে আসে এবং এই 2 এর সাথে মানে যে পাওয়ারটা থাকে তার সাথে 1 বিয়োগ হয়। এটা তো আমরা বেসিক যে ডিফারেন্সিয়েট সেটা জানি। তো এটাও সেম ক্ষেত্রে প্রয়োগ হবে যে এপসিলন টু দি পাওয়ার হাফ, তাহলে হাফটা কি করবে? পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ারের সাথে 1 বিয়োগ হবে। তো ডিফারেন্সিয়েট করার পর উত্তরটা হবে হাফটা সামনে চলে আসলো, হাফের সাথে যদি -1 করি তো সেই ক্ষেত্রে -1/2 হয়। তো এপসিলন টু দি পাওয়ার -1/2, আর কার সাপেক্ষে করতেছি? এপসিলনের সাপেক্ষে, জন্য ডি এপসিলন আনতে হবে। এটা হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েট। আংশিক ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমাদের উল্লেখ করে দিতে হয় এটা পি এর সাপেক্ষে করা হচ্ছে, এটা এপসিলনের সাপেক্ষে করা হচ্ছে, এই জন্য এখানে ডিপি দিতে হয়, এখানে ডি এপসিলন দিতে হয়। এবার আমরা এই মানটা যদি সমাধান করি তো সেই ক্ষেত্রে পাওয়া যায় রুট 2m তো থাকলো, 1/2 থাকলো, এই ডি এপসিলন থাকলো, আর এপসিলন ইনভার্স 1, আমরা জানি ইনভার্স থাকলে 1 ভাগ আকারে লেখা যায়, 1/2 এপসিলন টু দি পাওয়ার হাফ এভাবে লেখা যায়। তাহলে 1/2 এপসিলনের উপর হাফ মানে রুট আকারে লেখা যায় রুট এপসিলন, আমরা জানি হাফ থাকলে রুট আকারে লেখা যায়, তাহলে 1/রুট এপসিলন, তাহলে 1/রুট এপসিলন মানে হচ্ছে এই 2টা, এই 2, এই এপসিলন ইনভার্স হাফ যে কথা এটা ভাগ আকারে রুট এপসিলন একই কথা, তাহলে ডি এপসিলন /2 রুট এপসিলন। তো আশা করি আমরা এই ডিপি এর মানটা কীভাবে বের করছি বুঝতে পারছি। এবার আমরা এই ডিপি এর মান এবং পি স্কোয়ারের মান, এই যে এখানে ডিপি এবং পি স্কোয়ার এটার মানগুলো বসায় দিব, তাহলে আমরা এই পি বা মোমেন্টাম থেকে আমরা এনার্জিতে কনভার্ট করে দিতে পারবো। যেহেতু আমরা মোমেন্টাম থেকে এনার্জিতে কনভার্ট করতেছি সেহেতু আমরা এই পি এর পরিবর্তে এপসিলন দিব এবং এই পি এর পরিবর্তে এপসিলন দিব, তাহলে n অফ এপসিলন ডি এপসিলন ইজ ইকুয়াল টু কী হবে? এখানে আমরা এই মানটাকে পরিবর্তন করব না, কারণ হচ্ছে এপসিলন আমরা তো এপসিলনে দিয়ে কনভার্ট করতেছি, তাহলে এপসিলনকে আর কি পরিবর্তন করার দরকার আছে? নাই। তো এখানে হবে 1/e টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1। তো এটা থাকলো, এখানে জিআই থাকলো, ভি থাকলো, 4π থাকলো, পি স্কোয়ারের মান কত? 2 এপসিলন m, এই যে 2 এপসিলন m লিখলাম, আর এখানে ডিপি এর মানটা বসায় দিলাম রুট 2m ডি এপসিলন /2 রুট এপসিলন, আর নিচে আছে h কিউব। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। এবার খেয়াল করো এখানে এই সম্পূর্ণ মানটাকে আমরা এই সাইডে লিখতেছি আর এটাকে আমরা এখানে লিখবো। হ্যাঁ, তাহলে এটা তো পরিবর্তন হবে না, এটা তো ঠিক রাখলাম। এখানে একটু যদি সমাধান করি, খেয়াল করো যে 2 আর 4 যদি কাটাকাটি করি তাহলে 2 থাকবে। তো এখানে 2π থাকলো, এই যে 2π লিখলাম, জিআই লিখলাম, জিআই, ভি লিখলাম, ভি। তো এক্সট্রা আর কি থাকলো? 2m থাকলো। এই যে এখানে খেয়াল করো এখানে 2m থাকলো আর এখানে রুট 2m মানে কি? 2m হাফ রুট যে কথা, হাফ তো একই কথা। এবার এটার বেস মিল আছে, এটার উপরে কিছু নাই মানে 1 আছে, বেস মিল থাকলে গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে 2m 1 প্লাস হাফ যদি করি তাহলে এখানে পাওয়া যায় 2m হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এই 2m হোল টু দি পাওয়ার 3/2। আর এখানে নিচে এপসিলন আছে আর এখানে উপরে একটা এপসিলন আছে, একটা এপসিলনকে আমরা দুইটা এপসিলন লিখতে পারি রুট আকারে, তাহলে দুইটা এপসিলন লিখলে একটা এপসিলন কাটা যাবে আর একটা এপসিলন থাকবে, রুট এপসিলন থাকবে। এই রুট এপসিলনকে এপসিলন হাফ লেখা যায় উপরে, তাহলে এই যে এপসিলন হাফ, আর ডি এপসিলন তো ছিল এই ডি এপসিলন। এই সম্পূর্ণ মানটাই আমরা মূলত আমাদের আনসারের মধ্যে লিখছি, এই যে এটা n অফ এপসিলন ডি এপসিলন ইজ ইকুয়াল টু 2π জিআই ভি 2m হোল টু দি পাওয়ার 3/2 h কিউব এপসিলন টু দি পাওয়ার হাফ 1/e টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1 ডি এপসিলন। আর এখানে এপসিলন ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m এবং ডিপি ইজ ইকুয়াল টু রুট 2m ডি এপসিলন /2 এপসিলন রুট এপসিলন। তো লক্ষ্য করো এখানে তো আমরা n অফ এপসিলন ডি এপসিলন মানে হচ্ছে এপসিলন থেকে এপসিলন প্লাস ডি এপসিলন এই শক্তিপালার মধ্যে আমরা কণার সংখ্যা বের করছি। এখন সম্পূর্ণ এলাকার মধ্যে যদি আমরা কণার সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কি করব? ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা সম্পূর্ণ যে এলাকাটা রয়েছে তার জন্য আমরা মোট কণার সংখ্যা পাবো। তাহলে মোট কণার সংখ্যা n ইজ ইকুয়াল টু পাওয়া যাবে, খেয়াল করো এখানে যেখানে এপসিলন আছে সেখানে আমরা ইন্টিগ্রেশন করব আর বাকি সবাই হচ্ছে ধ্রুব। তাহলে 2π জিআই ভি 2m h কিউব এরা সবাই হচ্ছে ধ্রুব, আর শুধুমাত্র এপসিলন হাফ আর এখানেও এপসিলন আছে, এদের মধ্যে শুধু ইন্টিগ্রেশনটা হবে। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশনের বাইরে কাকে রাখবো? এই অংশটুকুকে ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। 2π জিআই ভি
2m হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই h কিউব। এটা বাইরে থাকলো ইন্টিগ্রেশন অফ এপসিলন হাফ, এটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এপসিলন হাফ 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1। তো এখান থেকে আমরা মোট গড় শক্তি বের করব, যাকে আমরা ই বার দ্বারা প্রকাশ করব। তো ই বারের সূত্র কি? সূত্র হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এই যে এন অফ অ্যাপসিলন মানে হচ্ছে মোট কণার শক্তিটা, যেটাকে আমরা এন অফ অ্যাপসিলনও বলতে পারি। অ্যাপসিলন মানে হচ্ছে মোট যে শক্তিটা রয়েছে সেটা নির্দেশ করে। তাহলে এন অফ অ্যাপসিলন ডি অ্যাপসিলন এটা তো থাকবে, মানে হচ্ছে এই অংশটুকু তো থাকবে, সাথে আরও একটা অ্যাপসিলন গুণ হবে। এটাই হচ্ছে আমাদের মোট গড় শক্তির সূত্র। তো এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে এন অফ অ্যাপসিলনের মান কত? এই পুরো মানটা, এই সম্পূর্ণ মানটা। তাহলে সম্পূর্ণ মানটার ক্ষেত্রে কনস্ট্যান্ট তো এই মানটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিব। তাহলে হবে 2π GI v2m হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই h কিউব। আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে কি 0.0 থেকে ইনফিনিটি এই যে অ্যাপসিলন হাফ, আর এখানে একটা অ্যাপসিলন আছে। তো অ্যাপসিলন হাফ আর অ্যাপসিলন মিলে কত হবে? আমরা যদি খেয়াল করি এখানে লিখতে পারি অ্যাপসিলন হাফ আর হচ্ছে অ্যাপসিলন, উপরে পাওয়ার নেই মানে একটা 1 আছে, এই বেস মিলে গেছে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে অ্যাপসিলন হাফ প্লাস 1, হাফ প্লাস 1 হচ্ছে অ্যাপসিলন 3/2। হ্যাঁ, তো এখানে দুটো যদি আমরা যোগ করি তাহলে অ্যাপসিলন হোল টু দি পাওয়ার 3/2 পাওয়া যায়। আর সাথে কি ছিল? সাথে ছিল হচ্ছে 1/e টু দি পাওয়ার ভিটা অ্যাপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1 ডি অ্যাপসিলন। সরি, এখানে ডি অ্যাপসিলন দিতে ভুলে গেছি, এখানে ডি অ্যাপসিলনটা দিয়ে দিব। তো এখানে থাকবে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার ভিটা অ্যাপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1 ডি অ্যাপসিলন। তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। তো আগে যেহেতু সমীকরণ দিই না, এটাকে 1 নং সমীকরণ দিব। তো এখন বোস ও ফার্মি পরিসংখ্যানে মহাবিভবকে সমন্বিতভাবে আমরা এইভাবে লিখতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টু, এটাকে ওমেগা চিহ্ন বলে, ওমেগা ইজ ইকুয়াল টু ক্যাটি সামেশান আই ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত লন 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন আই। তো এটা আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা। তো এই ওমেগা সম্পর্কে আমি একটু বলি। ওমেগা মানে হচ্ছে গ্র্যান্ড পটেনশিয়াল বা মহাবিভব। এটা এমন একটি পরিমাণ যেখান থেকে গ্যাসের সব গুণ বের করা যায়, যেমন ধরো কণার সংখ্যা, মোট শক্তি, চাপ, সব কিছু। তো এবার শক্তি বন্টনকে অবিচ্ছিন্ন বিবেচনা করলে সমগ্র গ্যাসের জন্য মহাবিভবের মান কত হবে? এখানে খেয়াল করলে দেখব যখন সামেশন ব্যবহার করা হয় তখন ওইটা হচ্ছে বিচ্ছিন্ন অবস্থা থাকলে সামেশন ব্যবহার করা হয়। তো এখানে অবিচ্ছিন্ন কেন বিবেচনা করব? কারণ হচ্ছে যেহেতু আমরা সমগ্র গ্যাসের জন্য মহাবিভব বের করতেছি, তো সেই ক্ষেত্রে অনেক সংখ্যক শক্তি স্তর এত ঘনীভূত হয় যে তাদের পার্থক্য বা এনার্জি গ্যাপ খুবই ছোট হয়। তখন তাদের আলাদা আলাদা গণনা করে সামগ্রিক অবস্থা ঘনত্ব বা ডেনসিটি স্টেটস হিসাব করতে হয়। তো যেহেতু সবগুলো একত্র হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা আর সেটাকে বিচ্ছিন্ন অবস্থা দেখি না, অবিচ্ছিন্ন অবস্থা দেখি। আর অবিচ্ছিন্ন অবস্থার ক্ষেত্রে এই সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন ফর্মটা চলে আসে। তো সেক্ষেত্রে আমরা মহাবিভব ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ক্যাটি ইন্টিগ্রেশন ফর্ম লিখতে হবে, লন এই পুরো মানটা লিখতে হবে, এবং সাথে আমাদেরকে জিআই ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড ডিভাইডেড বাই এইচ কিউব গুণ করে দিতে হবে। ওমেগা ইজ ইকুয়াল টু হবে সেম এটাই ক্যাটি। তো এই সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন ফর্ম চলে আসবে অবিচ্ছিন্নতার কারণে। আর এখানে যে ইন্টিগ্রেশনের যে লিমিটটা হবে সেটা 0 থেকে ইনফিনিটি হবে, 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে লন 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন ডিএক্স। জিআই তো গুণাকারে থাকবে, কারণ হচ্ছে তার যে অবস্থাটা সেটা বৃদ্ধি পায়, এজন্য গুণ করতে হয়। তো অবস্থাটা কি? ডিএক্স ডিওয়াই ডিজেড। কণাটা কোন অবস্থানে আছে, কোথায় আছে, এটা দ্বারা বোঝায় ডিজেড। তারপর হচ্ছে ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড, সাথে ভাগ করে দিতে হবে এইচ কিউব। তো তারপর আমরা কি করব? এখানে এই যে এই জিআই ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড ডিভাইডেড বাই এইচ কিউবের মান কত? আমরা শুরুতে যখন
বের করছিলাম এই যে এখানে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1 এই GI এই পুরো অংশটুকু। হ্যাঁ, এই অংশটুকু ছাড়া এই অংশটুকুর মান কতটুকু বের করছিলাম খেয়াল করলে দেখবো এই যে এই জায়গায় 1 বাই ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1 এই অংশটুকু ছাড়া বাকি অংশটুকুই তো এই GI ইন্টু DX DY DZ DPX DPY DPZ ডিভাইডেড বাই H কিউবের মান। তাহলে এই যে এই পুরা মানটুকু হচ্ছে GI ইন্টু DX DY DZ DPX DPY DPZ ডিভাইডেড বাই H কিউবের মান। তাহলে আমরা এখানে এই যে এই অংশটুকুর পরিবর্তে কি লিখতে পারি, GI DX DY DZ DPX DPY DPZ ডিভাইডেড বাই H কিউবের পরিবর্তে লিখতে পারি 2 পাই GI V 2m হোল টু দি পাওয়ার 3/2 H কিউব এপসিলন হাফ ডি এপসিলন। এই অংশটুকু ছাড়া বাকিটাই হচ্ছে DX DY DZ DPX DPY DPZ GI ডিভাইডেড বাই H কিউবের মান। তো এর জন্য আমরা এখানে লিখে নিলাম ওমেগা ইজ ইকুয়াল টু, যেহেতু এটা ইন্টিগ্রেশনের ভিতরে না, এই যে এই মানটা তো কনস্ট্যান্ট, এটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি 2 পাই GI V 2m হোল টু দি পাওয়ার 3/2 KT ডিভাইডেড বাই H কিউব। আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে লন 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার বিটা মিউ মাইনাস এপসিলন, এটা তো থাকবেই, সাথে আমরা এই অংশটুকুর জন্য আলাদা আরেকটা মান পাইছিলাম না, এপসিলন হাফ, এই যে এখানে এই যে এপসিলন হাফ, এটা ছাড়া বাকিটাই তো DPX DPY DPZ ওইটার মান। তো সেই ক্ষেত্রে এপসিলন হাফটাও ইন্টিগ্রেশনের ভিতরেই থাকবে। তো এই জন্য আমরা এখানে এপসিলন হাফটাকেও ইন্টিগ্রেশনের ভিতরে রাখলাম ডি এপসিলন। এবার আমাদের কাজ হচ্ছে এই অংশটুকুকে কি করা, ইন্টিগ্রেশন করা। আর এই ক্যাটি কোত্থেকে আসছে, এই ক্যাটি হচ্ছে এই যে সাথে ছিল ক্যাটি, এটাই এখানে গুণ করে দিছি ক্যাটি। তো এখানে আমরা এখন এই অংশটুকুকে ঠিক রাখবো আর এই অংশটুকুকে ইন্টিগ্রেশন করব। তো 2 পাই GI V 2m হোল টু দি পাওয়ার 3/2 KT ডিভাইডেড বাই H কিউব, এটা ঠিক থাকলো। তো এই অংশটুকুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যে উত্তরটা পাওয়া যাবে, আমি উত্তরটা লিখবো এবং আলাদা একটা পেজের মধ্যে এই ইন্টিগ্রেশনটা করে দেখাবো। এই আনসারের মধ্যে ইন্টিগ্রেশন করে দেখাইতে হবে না। আনসারটা পাবো হচ্ছে লন 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন ইন্টু 2/3 এপসিলন টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সীমার মধ্যে -0 থেকে ইনফিনিটি প্লাস মাইনাস ভিটা ইন্টু ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন ইন্টু 2/3 এপসিলন টু দি পাওয়ার 3/2 ডি এপসিলন। তো এই অংশটুকু অর্থাৎ এই যে এই ইন্টিগ্রেশনটা কিভাবে করা হয়েছে সেটা আমি একটু আলাদা পেজের মধ্যে রাফের মধ্যে এখন দেখাবো, তারপর আবার আমরা এই আনসারে চলে আসব। তো যাতে করে আমরা বুঝতে পারি এই ইন্টিগ্রেশন ফর্মটা কিভাবে হলো। তো এখানে আমি এই যে এই অংশটুকু তুলে নিলাম এবং এটাকে আমি সমাধান করে বের করে দেখাবো যে এই অংশটুকু কিভাবে আসলো। তো এই ইন্টিগ্রেশনটা আমরা যদি সরাসরি করি এটা অনেক জটিল এবং কঠিন, এর জন্য আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ইন্টিগ্রেশন বাই পার্টসের যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, যে ইউ ডিভি ইকুয়াল টু হচ্ছে ইউভি 0 থেকে ইনফিনিটি মাইনাস 0 থেকে ইনফিনিটি ভি ডিউ। তো এখান থেকে আমরা স্পষ্টই দেখতে পারতেছি যে একটা টার্মকে আমাদের ইউ ধরে নিতে হবে আর একটাকে ডিভি ধরে নিতে হবে। তো কোন টার্মটাকে আমরা ইউ ধরবো এবং কোন টার্মটাকে আমরা ডিভি ধরবো, আমরা চাই যেটাকে ডিফারেন্সিয়েট করলে সহজ হবে সেটাকে আমরা ইউ হিসেবে ধরে নিব, এবং যেটাকে ইন্টিগ্রেট করলে কঠিন হবে না মানে সহজ হবে সেটাকে আমরা ডিভি ধরে নিব। এখানে লন যে টার্মটা আছে সেটা বা লগের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করা সহজ, এই জন্য আমরা ডিফারেন্সিয়েটের জন্য ইউ ধরে নিব হচ্ছে এই লনের টার্মটাকে। তাহলে আমরা ধরে নিব যে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এই অংশটুকু লন 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন। হ্যাঁ, আর এখানে আমরা ডিভি কাকে ধরবো, ডিভি ধরবো হচ্ছে এপসিলন হাফ ডি এপসিলনকে। তো এখানে আমরা কি লিখব, ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এপসিলন হাফ ডি এপসিলন। তো এখান থেকে আমরা ডিভি থেকে শুধু ভি এর মানটা বের করব। তো এটা কিভাবে বের করা যায়, আমরা জানি যে এটা তো ক্ষুদ্র মান, এটাকে যদি সম্পূর্ণ অংশ অর্থাৎ ভি বের করতে চাই, মনে করো একটা ক্ষুদ্র আয়তন, এই ক্ষুদ্র আয়তন হচ্ছে ডিভি। এবার আমরা যদি একটা সিস্টেম বা কোনো একটা বস্তুর সমগ্র আয়তন বের করতে চাই, তাহলে এই ডিভিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সমগ্র আয়তন ভি পাওয়া যাবে। তো সেমভাবে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যাবে, ডিভি ইন্টিগ্রেশন করতে হবে এপসিলন হাফ ডি এপসিলনকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমরা সমগ্র যে আয়তন ভি এর মানটা পাবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু পাওয়া যাবে এই এপসিলনকে যদি
অ্যাপসিলনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তো সেই ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে পাওয়ার থাকলে পাওয়ারটার সাথে 1 যোগ হয় এবং সম্পূর্ণ পাওয়ারটা নিচে বসে। তাহলে এখানে আমরা পাওয়ারটার সাথে 1 যোগ করে দিব এবং সম্পূর্ণ পাওয়ারটা 1/2 + 1 নিচে বসাবো, তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল। তো এখানে 3/2 হবে, নিচেও 3/2 হবে, তাহলে অ্যাপসিলন 3/2 ডিভাইডেড বাই 3/2। এই ভাগটাকে গুণ বানালে কি হবে, 2/3 হবে, আর সাথে হবে অ্যাপসিলন 3/2। তাহলে আমরা ভি এর মান পেলাম কত, 2/3 ইন্টু অ্যাপসিলন টু দি পাওয়ার 3/2। তো এবার এই ইউ থেকে আমরা ডি ইউ বের করব। তো ইউ থেকে ডি ইউ বের করতে গেলে আমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের কী করতে হবে, ইউ এর সাপেক্ষে ইউকে ডিফারেন্সিয়েট করলে হয় 1, কার সাপেক্ষে করতেছি, ইউ এর সাপেক্ষে, এজন্য এখানে ডি ইউ দিতে হবে। এবার এখানে আমাদের অ্যাপসিলনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো লন এই পুরো মানটাকে যদি এক্স ধরি, লন এক্স ইজ ইকুয়াল টু 1/x, তার মানে 1 ডিভাইডেড বাই এক্স, এক্স মানে কত 1 ± e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লন এক্সের সূত্র থেকে আমরা জানি ডিফারেন্সিয়েটের। এবার এই পুরো মানটা তো এক্স না, এজন্য এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। 1কে যদি অ্যাপসিলনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 0 হবে, আর e⁻, এই পুরো মানটাকে যদি এক্স হিসেবে ধরি তাহলে e⁻x ইজ ইকুয়াল টু e⁻x মানে e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন। হ্যাঁ, এই যে প্লাস মাইনাস আছে, সাথে প্লাস মাইনাসটা দিয়ে দিতে হবে। কিন্তু এই পুরো মানটা, হ্যাঁ, এই সম্পূর্ণ মানটার ক্ষেত্রে পুরোটা তো অ্যাপসিলন না, মানে অ্যাপসিলনের সাপেক্ষে যদি করি পুরোটা তো অ্যাপসিলন না, তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে বিটা মিউ এর সাথেও আছে, বিটা অ্যাপসিলনের সাথেও আছে। যদি বিটা মিউ এর সাথে থাকে এবং এটাকে আমরা অ্যাপসিলনের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়। এবার এই অংশটুকু তো 0 হয়ে গেল। এবার বিটা অ্যাপসিলনের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাপসিলনের সাপেক্ষে অ্যাপসিলনের করলে 1 হয়, তো সাথে বিটা ছিল, তো এই বিটাটা থাকবে, মাইনাস বিটা থাকবে। তার মানে এই মাইনাস বিটাটা আমি এখানে দিয়ে দিই উপরে যেহেতু থাকবে। আর কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, অ্যাপসিলন, এই জন্য এখানে ডি অ্যাপসিলন দিতে হবে। তাহলে এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে কি পাওয়া যাবে, এই মাইনাসটাকে আমরা সামনে লিখলাম, আর এখানে থাকবে হচ্ছে বিটা প্লাস মাইনাস ইন্টু প্লাস মাইনাস e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন ডি অ্যাপসিলন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন। তো আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের যে মেইন সূত্রটা, সেই সূত্রের মধ্যে যদি এই মানগুলো বসায় দিই তাহলে কি হবে, আমাদের আনসারটা ইউ এর মান কত, এই যে ইউডিভি মানে কি, ইউ বলতে কাকে ধরছিলাম, এই লন এই পুরো মানটাকে, এবং ডিভি বলতে এই পুরো মানটাকে। তাহলে এই পুরো মানটাকে যদি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করি তাহলে কি হবে, ইউ এবং ডিভি এর মানগুলো যদি বসায় দিই এই জায়গায়, তাহলে আমরা যে ইন্টিগ্রেশন ফর্মটা আমাদের দরকার ছিল, এই পুরো ইন্টিগ্রেশন ফর্মের আনসারটা পেয়ে যাব। তো আমরা শুধু আনসারটা লিখি, এই অংশটুকু লিখি। তাহলে ইউ এর মান কত, এখানে লন এই পুরো মানটা, তাহলে আমরা এখানে লিখি লন 1 প্লাস মাইনাস e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন। তারপর হচ্ছে ভি এর মান কত, এখানে ভি এর মান হচ্ছে 2/3 ডিভাইডেড বাই 3 অ্যাপসিলন 3/2। তারপর হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আমরা ব্র্যাকেট দিয়ে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিই। হ্যাঁ, তারপর হচ্ছে মাইনাস, এই মাইনাস, তারপর হচ্ছে 0 থেকে ইনফিনিটি ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 2/3 অ্যাপসিলন 3/2। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ডিইউ এর মান কত, এই যে এই পুরো মানটা। তো এই পুরো মানটা আমরা যদি লিখি কি হবে, তো একটা ব্যাপার খেয়াল করো, এখানে এই যে এই মানটা মাইনাস ভিটা বের করছি না, এই ভিটাটা তো এই প্লাস মাইনাসের উপরেই ছিল, তারপর প্লাস মাইনাসের সাথে আবার যদি এক করি তাহলে এখানে প্লাস মাইনাসটা দিব। হ্যাঁ, মানে এই ভিটাটা প্লাস মাইনাসের সাথেই আছে, প্লাস মাইনাস ভিটা e⁻v। তো এখানে আমরা আর কি মান পাবো, আর মান পাবো হচ্ছে কার মান বসাবো, এখানে ডিইউ। তো ডিইউ এর মান কত, ডিইউ এর মান হচ্ছে প্লাস মাইনাস ভিটা e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন ডি অ্যাপসিলন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন। হ্যাঁ, তো এইটুকুর মধ্যে ঝামেলা না থাকলে আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি। মানে হচ্ছে এই যে এই সম্পূর্ণ অংশটুকুই আমরা মূলত এখানে লিখছি। হ্যাঁ, এই যে এই অংশটুকু, যে লন 1 প্লাস মাইনাস e⁻v মিউ মাইনাস অ্যাপসিলন
2/3 এপসিলন হোল টু দি পাওয়ার 3/2 এই যে লন 1 প্লাস মাইনাস e টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন 2/3 এপসিলন টু দি পাওয়ার 3/2 প্লাস 0 থেকে ইনফিনিটি, তারপর মাইনাস e মাইনাস, তারপর হচ্ছে এই যে এই অংশটুকু 0 থেকে ইনফিনিটি 2/3, এই যে এই অংশটুকু প্রথমে লিখছি আর কি। এখানে এটা তো সমস্যা না, এটা গুণাকারে যেহেতু আছে, তাহলে 2/3 এপসিলন টু দি পাওয়ার 3/2 ইন্টু তারপর হচ্ছে প্লাস মাইনাস ভিটা ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মিউ মাইনাস এপসিলন। তো আশা করি আমরা এই অংশটুকুকে কিভাবে ইন্টিগ্রেশন করে এই অংশটুকু পাই সেটা বুঝতে পারছি। এবার আমরা পরবর্তী অংশটুকু করব। এবার এখানে যে প্রথম সমাকলনটা আছে, যে এই পুরোটা হচ্ছে একটা সমাকলন, মাইনাসের পরে এই অংশটুকু হচ্ছে আরেকটা সমাকলন। এবার এই সমাকলনের মানটা হয়ে যায় 0। হ্যাঁ, কেন হয়? কারণ হচ্ছে আমাদের যে বাউন্ডারি টার্ম রয়েছে, মানে এপসিলন যখন ইনফিনিটি হয়, আমরা যদি এই যে এখানে একবার ইনফিনিটি বসাবো আরেকবার 0 বসাবো, যখন আমরা এখানে ইনফিনিটি বসাই সেই ক্ষেত্রে আমাদের ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন এই অংশটুকু 0 হয়ে যায়। তখন লগের যে টার্মটা আছে বা এই যে লনের যে টার্মটা আছে পুরোটা লন মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, তো পুরো মানটা 1 হয়ে যায় এবং লন 1-এর মান হয় কত? 0। তো সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটি বসালে পুরো মানটা পাই 0। আবার আমরা যদি এপসিলন ইজ ইকুয়াল টু 0 বসাই, মানে এই যে নিম্ন সীমাটা বসাই, সেক্ষেত্রে এপসিলন হোল টু দি পাওয়ার 3/2 সমান 0 হয়ে যায়। তো এটা 0 হয়ে গেলে পুরো মানটা তো গুণাকারে আছে, পুরো মানটাই আলটিমেটলি পুরো টার্মটাই 0 হয়ে যায়। তাই এখানে এই সম্পূর্ণ প্রথম যে অংশটুকু থাকে সেটা 0 হয়। তো শুধু বেঁচে থাকে যে দ্বিতীয় অংশটা। তো দ্বিতীয় অংশটা আমরা যদি লিখি তো সেই ক্ষেত্রে কী পাওয়া যায়? এখানে দ্বিতীয় অংশের ক্ষেত্রে বিটা, হ্যাঁ, আর আছে 2/3 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। এই মাইনাস 2/3, এই যে 2/3 মাইনাসটা ছিল না, মাইনাস 2/3 এই ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। আর এটা তো এই প্রথম টার্মের সাথে গুণ আছে, এইটা দ্বিতীয় টার্মের সাথে গুণ আছে। তো প্রথম টার্ম 0 হলে 0-এর সাথে এটা গুণ করলে তো 0ই হয়ে যাবে। আর দ্বিতীয় টার্মের সাথে যখন আমরা এটা করব তাহলে এটা তো লিখতে হবে। তো 2πgi লিখলাম, ভি লিখলাম, 2m হোল টু দি পাওয়ার 3/2 লিখলাম, তারপর হচ্ছে h³ লিখলাম। কিন্তু ক্যাটি কেন লিখি নাই? কারণ হচ্ছে দ্বিতীয় টার্মের মধ্যে ভিটা আছে, আমরা জানি ভিটা ইজ ইকুয়াল টু 1/ক্যাটি। তো 1/ক্যাটি আর এই ক্যাটি মিলে কাটাকাটি যাবে, তো ক্যাটি ক্যাটি ক্যান্সেল হয়ে যাবে। তো থাকবে হচ্ছে এই অংশটুকু আর 0 থেকে ইনফিনিটি, আর থাকবে হচ্ছে এই উপরের মানটা দেখো আমি শুধুমাত্র লিখছি এপসিলন হোল টু দি পাওয়ার 3/2 ডি এপসিলন ডিভাইডেড বাই এই যে এই অংশটুকু। তাহলে প্রশ্ন হচ্ছে এই উপরের এই মানটা কোথায় গেল? তো এটাই আমি একটু দেখাবো এখন, যে আমরা এই সম্পূর্ণ অংশটুকুর পরিবর্তে কিভাবে এপসিলন হোল টু দি পাওয়ার 3/2 ডি এপসিলন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ এই অংশটুকু নিয়ে আসছি। তো এখানে লক্ষ্য করো আমি এই অংশটুকু তুলে নিছি, হ্যাঁ, প্লাস মাইনাস ভিটা ই টু দি পাওয়ার ভিটা মিউ এপসিলন ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস এই যে সম্পূর্ণ অংশটুকু আমি তুলে তারপর এটা বানাবো আর কি। এই যে এখানে তুলে নিলাম, এটাকে একটু দেখো, এটা রাফ কিন্তু। তো এখানে খেয়াল করো যে মাইনাস 0 থেকে ইনফিনিটি তো থাকলো, এই অংশটুকুর ক্ষেত্রে প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা মিউ মাইনাস এপসিলন, এখানে আমি মাইনাস একটা কমন নিব। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কি থাকবে? মাইনাস ই টু দি পাওয়ার ভিটা, তারপর হচ্ছে মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাসের হয়ে যাবে, এটা মাইনাসের হয়ে যাবে, এপসিলন মাইনাস মিউ, হ্যাঁ, এরকম হয়ে যাবে। ডিভাইডেড বাই এখানে কি হবে? 1 প্লাস মাইনাস, সেমভাবে এখানেও যদি একটা মাইনাস কমন নেই মাইনাস ভিটা, তাহলে হবে এপসিলন মাইনাস মিউ, অর্থাৎ এপসিলনটা আগে হবে তারপর মিউ হবে এর মাইনাস কমন নেওয়ার কারণে। আমরা জানি ই ইনভার্স এক্স 1/e টু দি পাওয়ার এক্স, মানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি এই ই ইনভার্সের কারণে এটা তো সাথে থাকবে 2/3 এপসিলন 3/2 টি এপসিলন, এটা তো সাথেই থাকবে। ইনভার্সের কারণে 1 ভাগ চলে আসবে, 1 ভাগ ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ, হ্যাঁ, তারপর এই ভাগ, তারপর হচ্ছে 1 প্লাস মাইনাস, আর ই ইনভার্স সেমভাবে হবে 1 ভাগ ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ, হ্যাঁ, মাইনাস 0 থেকে ইনফিনিটি 1 ভাগ ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ। তো এবার কি হবে? এই যে এই অংশটুকু লিখে নিলাম 1 ভাগ ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ, আর এটাকে যদি আমরা লসাগু করি তো সেক্ষেত্রে এটার সাথে এটা হবে ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ, তারপর হচ্ছে প্লাস মাইনাস 1, হ্যাঁ, লসাগু করলাম আর কি, লসাগু করে যোগ করলাম, আর নিচে থাকবে ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ, হ্যাঁ, তারপর এই ভাগটাকে গুণ বানাইলে এটা উপর উঠবে, তাহলে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ভিটা এপসিলন মাইনাস মিউ, তারপর হচ্ছে গুণ, এটা উপর উঠে যাবে ই টু দি পাওয়ার ভিটা এপসিলন
মাইনাস মিউ ডিভাইডেড বাই এটা নিচে থাকবে। আমরা চাইলে 1টাকে আগে লিখতে পারি, যেহেতু প্লাস মাইনাস ছিল 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা অ্যাপসিলন মাইনাস মিউ। তাহলে এটা আর এটা কাটা যাবে, সেম মান। তাহলে উপরে থাকবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস একই ই টু দি পাওয়ার ভিটা অ্যাপসিলন মাইনাস মিউ। হ্যাঁ, তাহলে আমরা এই যে এই অংশটুকুর ক্ষেত্রে সাথে সাথে কি ছিল, 2/3 ছিল না, 2/3টাকে আমরা সামনে নিতে পারি যেহেতু এটা কনস্ট্যান্ট। তাহলে 2/3 সামনে গেল, তো এখানে লাস্টেও আমরা 2/3 সামনে রাখবো। 2/3 এই যে ইন্টিগ্রেশনটা আমরা লাস্টে 0 থেকে ইনফিনিটি দিয়ে দিব। আর এই যে এখানে ছিল না অ্যাপসিলন হোল টু দি পাওয়ার 3/2 পরে, তাহলে এখানে একের সাথে অ্যাপসিলন 3/2 এটা তো সাথে সাথে আসবে, অ্যাপসিলন 3/2 ডি অ্যাপসিলন 3/2 ডি অ্যাপসিলন। তো এইভাবে এসে তারপর এখানেও হবে অ্যাপসিলন 3/2, তো অ্যাপসিলন 3/2 একের সাথে গুণ হয়ে অ্যাপসিলন 3/2 হবে, আর সাথে হবে ডি অ্যাপসিলন। তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি কীভাবে এটা আসছে। তো এইটাই আমরা আমাদের উত্তরের মধ্যে লিখছি, একটু খেয়াল করি। এই যে অ্যাপসিলন 3/2 ডি অ্যাপসিলন, এই যে অ্যাপসিলন 3/2 ডি অ্যাপসিলন, আর নিচে হচ্ছে 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা অ্যাপসিলন মাইনাস মিউ, 1 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার ভিটা অ্যাপসিলন মাইনাস মিউ। তো এবার লক্ষ্য করো আমাদের 1 নং সমীকরণটা ছিল না, 1 নং সমীকরণে কী ছিল, ই বার 2 জি আই ভি 2m হোল টু দি পাওয়ার 3/2 h কিউব 0 থেকে ইনফিনিটি অ্যাপসিলন 3/2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ভিটা অ্যাপসিলন মাইনাস মিউ প্লাস মাইনাস 1 ডি অ্যাপসিলন। তো এই যে এই সম্পূর্ণ মানটার পরিবর্তে আমরা ই বার লিখতে পারি না, এই সম্পূর্ণ মানটাই কিন্তু এখানে আছে। এই যে 2/3 বাদে এই যে এই পুরো মানটাই হচ্ছে ই বারের মান। তো সেই ক্ষেত্রে আমরা ওমেগা ইজিক্যাল টু কি লিখতে পারি, -2/3 ই বার। আবার গ্যাসের গড় চাপ যদি পি বার হয় সেক্ষেত্রে ওমেগাকে পি বারের সাহায্যে লেখা যায় ওমেগা ইজিক্যাল টু মাইনাস পি বার ভি। যেহেতু এটাও ওমেগা এটাও ওমেগার মান, সেহেতু আমরা এটা সমান এটা লিখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব -2/3 ই বার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পি বার ভি, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা যাবে। তাহলে সুতরাং পি বার ভি ইজ ইকুয়াল টু লেখা যায় 2/3 ই বার, যা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো বোস ও ফার্মি পরিসংখ্যান প্রয়োগ করে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য পর্যালোচনা করা যায়।